তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমার এই ওষুধ যেন সত্যি মানুষের উপকারে লাগে। এখন শুধু রোগীর উপর প্রয়োগের অপেক্ষা। এটা একটা দারুণ খবর। আমি খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম, এখন একটু শান্তি পেলাম। কিন্তু আমি এখনো শান্তিতে বসতে পারছি না যতক্ষণ না কোনো প্রাণীর উপর প্রয়োগ করব। কাল সকালে মোহনকে দিয়ে 2টো ইঁদুর আনাবো। ইফতেখার সাহেব বাড়িতে আছেন? জি, ডাকছি। কই গো, শুনছো? কে যেন একজন তোমাকে ডাকছেন। জি, আপনি ইফতেখার সাহেব? জি, তোমাকে তো চিনতে পারলাম না বাবা। আমাকে আপনি চিনবেন না, আমি বিক্রমপুর থেকে। ও আচ্ছা, বাইরে কেন? চলো ভিতরে গিয়ে বসে কথা বলি। না, আমি এখানেই শিখেছি, আমাকে আবার ফিরতে হবে। তা বলো বাবা, কি ব্যাপার? মিজানের আব্বা আপনার জন্য একটা চিঠি পাঠিয়েছেন, বলেছেন যেন আপনার হাতেই দিই। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো না কি লিখেছে। হ্যালো? কি লিখেছে? দারুণ খবর বেগম, দারুণ খবর। আমাদের মেয়ের বিয়ের দিন ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। চলো চলো, ছেলে বউকে সব জানাতে হবে। আসো ভেতরে আসো। কথা বুদ্ধিমশাই আসছে। কি ব্যাপার গো, হঠাৎ তো জরুরি তর? সোমনাথ, আমি পেরেছি। আমার এতদিনের পরিশ্রম সফল হয়েছে। তাই? হ্যাঁ, এখন শুধু এই ইঁদুরগুলোর উপর পরীক্ষা। একা একা আমি সাহস পাচ্ছিলাম না, তাই মোহনকে দিয়ে তোমাকে ডাকতে পাঠিয়েছি। তাহলে দেরি করে লাভ কি? যাও, ইঁদুরটা খাইয়ে দাও। অনেকক্ষণ তো হয়ে গেল, ইঁদুরটা এখনো মরেনি। তুমি জিতে গেছো মোর, তুমি জিতে গেছো। এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কারণ এই ওষুধের কার্যকারিতা শুরু হতে 12 ঘন্টা সময় লাগে। 12 ঘন্টা পর যদি ইঁদুর বেঁচে থাকে, তখন বুঝবো যে আমার পরিশ্রম সফল হয়েছে। তুমি চিন্তা করো মোহর, তুমি সার্থক হবেই, তুমি সার্থক হবেই। দারোগাকে যদি এরা না মারলো, তাহলে মারলো কে? আপনি তো আচ্ছা মানুষ মশাই, ওই শয়তানের বাচ্চা দুটোকে ধরে আবার ছেড়ে দিলেন। চুপ করুন! আপনি কার অনুমতি নিয়ে আমার ঘরে ঢুকেছেন? এটা আপনার বৈঠকখানা নয়, যখন খুশি তখন ঢুকে যাবেন। আপনি কার সাথে কথা বলছেন আপনি মনে হয় ভুলে গেছেন। চুপ, একদম চুপ। কার সঙ্গে কথা বলছি মানে? আপনি কোন হরিদাস পাল? বেরোন এখান থেকে। দারোগা, মুখ সামলে কথা বলবেন বলছি।
চামচাগিরি বাবুর বাসায় গিয়ে দেখা দিই, এখানে না। আর একটা কথা, আবার যদি কোনোদিন আমার অনুমতি ছাড়া এই ঘরে আপনাদেরকে দেখি, তাহলে থানার লকআপটাকেই আপনাদের ঘর বানিয়ে দেব। চল চল কেষ্ট। আমার ছেলেকে বাঁচান করে দেবো, আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেকে বাঁচান। আমাদের বাসায় আমাদের বাসায় আমাদের বাড়িতে কি হয়েছে কি তোমার? হ্যাঁ, চিৎকার করলে কেন? হাঁপাচ্ছ কেন? কি হয়েছে বলো না। আমি হেরে গেলাম পেয়ারা, আমি হেরে গেলাম। গ্রামের মানুষদের যে আমি আর বাঁচাতে পারলাম না। কি যা তা বলছো তুমি? কি হয়েছে? তুমি একটু শান্ত হও। আমি কি করে শান্ত হব পেয়ারা? কি করে শান্ত হব? আমি যে ওষুধগুলো বানিয়েছিলাম সেগুলো ইঁদুরের উপর পরীক্ষা করেছে, ইঁদুরগুলো সব মারা গেছে, কোনো লাভ হয়। আমার সমস্ত স্বপ্ন বিফল হয়ে গেল পেয়ারা, আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে গেল। তুমি কি যা তা বলছো? এত অল্পতে তুমি হেরে যাবে? এটা আমি কিছুতেই মানতে পারবো না। আমার স্বামী এত সহজে হেরে যাওয়ার মানুষ নয়। হ্যাঁ পেয়ারা, আমি আসলে হেরে গেছি। আমি আর কিছু ভাবতে পারছি না। আমি আসলেই ব্যর্থ হয়েছি পেয়ারা, আমি আসলেই ব্যর্থ। তুমি না আমাকে শিখিয়েছো হেরে যাওয়া কোনো কাজের কথা না। মানুষ তখনই মানুষ হয় যখন সে হেরে গিয়ে আবার উঠে দাঁড়ায়। আর আজ তুমি এসব কি কথা বলছো? হেরে যাবে তুমি তখনই যখন তুমি ওষুধ বানানোর চেষ্টা ছেড়ে দেবে। তুমি আবার চেষ্টা করো, নতুন করে চেষ্টা করো। যতবার না হবে ততবার চেষ্টা করো, দেখবে
একদিন না একদিন ওই রোগ তোমার কাছে হেরে যাবেই। কিন্তু পেয়ারা, আমার যে হাতে আর বেশি সময় নেই। এই রোগ যেভাবে বাড়ছে তাতে পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে। তাহলে তো হয়েই গেল। যতদিন না মরবো ততদিন পর্যন্ত তোমার উপর আমার পূর্ণ আস্থা থাকবে যে ওষুধ তুমি বানাবেই। তুমি না আমাকে বললে যে তুমি অনেকটা এগিয়ে গেছো? হ্যাঁ, অনেকটা এগিয়েছি, এটা সত্য, কিন্তু পুরোটা না পারলে তো কোনো লাভ হবে না। ইনশাল্লাহ তুমি পুরোটাই পারবে। তুমি শুধু এটুকু মনে রেখো যে তোমার মুখের দিকে কতগুলো মানুষ চেয়ে আছে, আর যদি তুমি হেরে যাও তাহলে তো তারাও হেরে যাবে। কি হলো? খেতে চলো, বেলা তো অনেক হলো, এরপর তো পিত্ত পড়বে। না পারুল, আমি খাবো না, তুমি খেয়ে নাও। কেন খাবে না? কি হয়েছে? শরীর খারাপ নাকি? দেখি। পারুল, এ রোগ তো শরীরের নয়, এ রোগ হচ্ছে কি মনের। মনটা ভালো নেই তো, তাই খেতে ইচ্ছে করছে না। তুমি আমাকে জোর করো না, যাও তুমি খেয়ে এসো। ঠিক আছে, খাওয়ার জন্য জোর না হয় নাই করলাম, কিন্তু মনটা কেন খারাপ এটা তো জানতে পারি? মোহরকে দেখে আমার খুব কষ্ট হয় পারুল। ও যেভাবে ভেঙে পড়েছে তাতে। ভেঙে পড়াটাই তো স্বাভাবিক। এতদিনের চেষ্টা পরিশ্রমের ফল সফল যদি না হয়, তুমি তো আমাকে বলেছিলে ঠাকুরপো দিন রাত এক করে ওষুধটা বানাবার চেষ্টা করেছে, সেখানে যদি। হ্যাঁ, আমিও তো বুঝি, কিন্তু বুঝেও কখনো কখনো নিজেকে আটকাতে পারি না। মাঝে মাঝে ভাবি এত কষ্ট এত দুঃখ ভগবান ওকে কেন দিয়েছেন। জানো মানুষ, ওর মতো ভালো মানুষ এ তল্লাটা আর কেউ নেই। এত কিছুর মধ্যেও আবার গুলবদনের বিয়ে। হ্যাঁ, ওটা তো আছেই। আচ্ছা, এত কিছু নিয়ে একটা মানুষ কিভাবে লড়বে বলো তো? ঠাকুরপুর একটু সময়ের প্রয়োজন, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, বুঝলে? ভাত বাড়ছি, তুমি খেতে এসো। আচ্ছা, এর বদলা আমি নেবই। ওই দারোগার অপমানের বদলা আমি নেবই নেব। কর্তা, আপনি শান্ত হন কর্তা। কেন শান্ত হব কেন? এইখানে এই গ্রামে আমার কথাই হচ্ছে শেষ কথা। এই গ্রামে থাকতে হলে আমার কথা মেনেই থাকতে হবে। আমি জমিদার, এখানে আমাকে মেজ মল্লিক নামে সবাই চেনে। সামান্য একটা দারোগা। সবাই যখন শত্রুতা করে তখন বেঁচে থাকা অনেক কষ্টকর কথা। আর ওই দারোগা অনেক শক্তিশালী। আগের দারোগা খুন হবার পর ইংরেজ সরকার এই দারোগাকে অনেক ক্ষমতা দিয়ে পাঠিয়েছে এখানে। আরে রে আমার পোড়া কপাল, আমার এমন কি দিন এলো যে কেষ্ট আমাকে এখন জ্ঞান দান করছে। বেয়াদবি ক্ষমা করবেন কর্তা, ক্ষেত্র বিশেষে লোকের কথা শুনতে হয়। চুপ কর, আমি জানি আমি কি করব। দুঃখ শুধু একটাই, আমার রায় বাহাদুর উপাধি পাওয়া হলো না, আর এর জন্য দায়ী ওই মোহর কবিরেজ। ওকে শায়েস্তা না করা পর্যন্ত আমার কোনো শান্তি নেই। কর্তা, গ্রামের যা পরিস্থিতি তাতে আমাদের এই গ্রাম ছেড়ে এখনই চলে যাওয়া উচিত। মোহর কবিরাজকে শায়েস্তা করতে গিয়ে প্লেগ রোগে মরে যাওয়া তো আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। গ্রামে প্রতিদিন কত শত লোক মারা যাচ্ছে, বেঁচে থাকলে বদলা নেওয়া যাবে ক্ষণ। তুই ঠিকই বলেছিস কেষ্ট, এই কথাটা তো আগে ভেবে দেখিনি। ছোটবেলায় পড়েছিলাম স্রোতের বিপরীতে সাঁতার কাটলে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে এখানকার যা পরিস্থিতি, এই গ্রামে থাকলে মৃত্যু নিশ্চিত। এদিকে দারোগাও বেগরবাই করছে। ভাবছি কিছুদিন শহরের দিকেই গিয়ে থাকবো। সেটাই সঠিক সিদ্ধান্ত।
আমিও তো আপনার জন্য পড়ে আছি কর্তা, না হলে কবে নিশ্চিন্তপুর গ্রামে চলে যেতাম। সেখানে আমার মাসির বাড়ি আছে, বউ বাচ্চা নিয়ে সেখানে যাব ভাবছি। ঠিক আছে, তাহলে তুই চলে যা। আমিও কাল সকালে শহরের উদ্দেশ্যে রওনা দেব। গ্রামের কোনো মানুষ টের পাওয়ার আগেই আমরা চলে যাব। বিপ্লবীরা টের পাওয়ার আগে এই গ্রাম ছাড়তে হবে। আব্বা, ও ফুলমিয়া, এসো এসো এসো। কিছু বলবে? না মানে বলছিলাম, গ্রামের যা পরিস্থিতি তাতে এখানে থাকাটা কি ঠিক হবে? তোমার কথাটা ঠিক বুঝলাম না। মানে গ্রামে যেভাবে একের পর এক মানুষ মারা যাচ্ছে, প্লেগ তো একেবারে মহামারীর আকার ধারণ করে ফেলেছে। এই অবস্থায় আমাদের কারোর এখানে থাকাটা নিরাপদ নয়। দেখো ফুলমিয়া, গ্রামের মানুষদের এই অবস্থায় ফেলে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না। আর আমি একজন কবিরাজ, এই মানুষগুলোকে অসহায় ফেলে রেখে অন্য কোথাও যাওয়াটা কি আমার শোভা পায়? সেটা ঠিক। দেখুন, আমি বড়দের কথা ভাবছি না, কিন্তু বাচ্চাদের কথা ভেবে আসলে আসলে আমাদের বাবুটা জন্মের পর থেকে অনেক কষ্ট পেয়ে এসেছে। অনেক মানব চিকিৎসার পর তাকে ফিরিয়ে এনেছি। এখন যদি তার কিছু একটা হয়ে যায় তাহলে... হ্যাঁ, এই কথাটা তুমি ঠিকই বলেছো। একজন পিতা হিসেবে তোমার ভয় পাওয়া উচিত। তুমি এক কাজ করো না, তুমি অন্তরা আর বাচ্চাকে নিয়ে তোমাদের বাড়িতে চলে যাও। আপনাদের সবাইকে ফেলে অন্তরা এভাবে যেতে কি রাজি হবে? সে তুমি ভেবো না, আমি অন্তরাকে বুঝিয়ে বলবো। আমিও তো অন্তরার পিতা, আমিও চাই অন্তরা ভালো থাকুক। তুমি এটা নিয়ে ভেবো না, আমি যত দ্রুত সম্ভব অন্তরাকে বুঝিয়ে বলবো। আর তোমাকে আর একটা কথা বলতে চাই। বলুন না। দেখো ফুলমিয়া, অন্তরা হয়তো মাঝে মাঝে মাথা গরম করে অনেক কিছু বলে ফেলে। আমার মেয়ে বলে বলছি না, ওর কিন্তু সহ্য ক্ষমতা অনেক বেশি। ও তোমাদের বাড়িতে থাকাকালীন হয়তো এমন কিছু ঘটেছে যে ও তোমাদের বাড়িতে আর যেতে চায় না। আমি অন্তরাকে যেমন লেখাপড়া শিখিয়েছি, তেমনি ওর মাও সংসারের কাজকর্মের তত্ত্ব শিখিয়েছে। ও তো সংসার করতে চায়, কিন্তু ওর মনে একটা ভয় ঢুকে গেছে। সেই কারণেই এখন অন্তরা তোমাদের বাড়িতে যাওয়ার নাম শুনলে ভয় পায়। খালি ভয়টা কাটাতে হবে তোমাকে। আমার অন্তরার দিকে তুমি খেয়াল রেখো। জি আব্বা, আমি এবার অন্তরের উপর কোনো অত্যাচার হতে দিব না। এইটুক ভরসা আপনি আমার উপর রাখতেই পারেন। ঠিক আছে, আমি অন্তরের সাথে কথা বলবো। জি, আমি তাহলে আসি। আচ্ছা। শোনেন, একদম সঠিকভাবে মাপ নেবেন, যেন ঢিলে ঢেলা না হয়। ওইটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। এই এতকাল ধরে আপনাদের বাড়ির পোশাক বানাচ্ছি, কখনো কি খারাপ হয়েছে? না না দর্জি মশাই, আমার একমাত্র ছেলের বিয়ে, এমন শেরওয়ানি বানাবেন যেন পুরো বিক্রমপুরের লোক একবারে তাকিয়ে দেখে। জি জি। কাপড়টা দেবেন এমন যেন তাতে স্বর্ণ দিয়ে চিকন করে কাজ করা থাকে, আর আলু পড়লে যেন ঝলমল করে। মসলিন কাপড়ের উপর স্বর্ণ জরির কাজ করা থাকবে, ঢাকা থেকে আমি বিশেষভাবে আনাবো। এখন তাহলে আছে। আরে আসে কি, আমার ভাইয়ের মাপটা নেবেন না? এটা কি বলছো? আমার তো বিয়ে না। কি বলো, তোমার একমাত্র ভাগনার বিয়ে আর তুমি নতুন পোশাক পরবে না? উঠো, একটু দাঁড়াও, ওনার মাপটা নেন, মাপটা নেন ভালো করে। ঠিক আছে ঠিক আছে। শুনেছো, গ্রামে নাকি মহামারী লেগে গেছে। হ্যাঁ, গ্রামে মহামারী? তোমায় কে বললো? পুকুর পাড়ে গিয়েছিলাম, ওখানে সবাই বলাবলি করছিল। আমি কি করতে যে এই গ্রামে মরতে এলাম। আমার আমার এই কপালটাই খারাপ। তা না হলে কেউ ঢাকা শহরে এই সুন্দর বাড়িঘর রেখে এই গ্রামের টিনের ঘরে মরতে আসে। কি আবার মহামারী, একটা অসুখ বেশি হলে তো ডাক্তারও খুঁজে পাওয়া যাবে না। কি যাতা বলছো? আমার আব্বা আছে না, তোমার তোমার কিচ্ছু হবে না। ও, তোমার আব্বা তো কবিরাজ, তাহলে এতগুলা মানুষ কেন মরছে? তোমার আব্বা তাদেরকে বাঁচাতে পারছে না কেন? দাঁড়াও দাঁড়াও, কোথা থেকে কি শুনে এসেছো? আগে আগে আসল খবরটা নিও। আর খবর নেওয়ার কিছু নেই,
গ্রামে মহামারী লেগেছে, একের পর এক লোকজন মারা যাচ্ছে। আমার কথা তুমি মন দিয়ে শোনো, যদি বাঁচতে চাও তাহলে এই গ্রাম থেকে অন্য কোথাও চলো, তা না হলে এই গ্রামেই পড়ে পড়ে মরতে হবে। জামিলা, তোমার তো মরার ভয় কেন? এত মরার ভয় কেন? আমি এতটা স্বার্থপর নই যে মহামারীর ভয়ে আমি আমার আব্বা আম্মাকে ছেড়ে চলে যাব। তুমি গেলে যাও, আমি যাব। আমি নিজের জন্য বলছি না, আমার যা জীবন তাতে মরে গেলেও কিছু না। আমি বলছি আমার সন্তানদের কথা, ওদের জন্য বলছি। তুমি তো ওদের বাবা, তোমার কি ওদের প্রতি মায়া দয়া নেই? হ্যাঁ, সব মায়া দয়া কি তোমার এই বাড়ির লোকজনের প্রতি? কি যাতা বলছো? আমি আমার সন্তানদের ভালোবাসি না? ভালোবাসি, এবং তোমার চেয়ে অনেক বেশি ভালোবাসি। শুধু পার্থক্য হচ্ছে এইটুকু, আমি তোমার মতো আলগা ভালোবাসা দেখাই না। এই বাড়িতে শুধু তোমার একার বাচ্চা নেই, আর অনেকের বাচ্চা আছে। তাদের কথা একবার ভাববে না? আমি অন্য কারো কথা ভাবতে চাই না, আমি শুধু আমার বাচ্চাদের বাঁচাতে চাই। আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার পায়ে পড়ছি, তুমি আমার বাচ্চাদের বাঁচাও, বাঁচাও তুমি আমাদের বাচ্চাদের। আর আমার বাচ্চার যদি কিছু হয় না, আমি তোমাকে ছাড়বো না, ক্ষমা করবো না আমি তোমাকে। হামিদা, কি হলো, খুব শরীর খারাপ লাগছে? ও কিছু না, ঘোরাঘুরি করেছি তো একটু ঠান্ডা গরম লেগেছে, ঠিক হয়ে যাবে। সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? ও কিছু না, এই সামান্য একটু কাশি। আমার কিন্তু খুব ভয় করছে। আরে দূর, এত চিন্তার কি আছে, হয়েছে তো সামান্য একটু কাশি। ভালোই হয়েছে। কতবার বলেছি নিজের দিকে একটু খেয়াল করো, না আমার কথা শুনবে কেন? সারাদিন শুধু এ বাড়ি ও বাড়ি, সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছ। আমি তো জানতাম এরকমই একটা কিছু হবে। তুমি মিথাই চিন্তা করছো, আমার কিচ্ছু হবে না। আমি তো কবিরাজ, আমি তো শরীর সম্পর্কে বুঝি নাকি। বুঝলে আর আমাকে এত চিন্তা করতে হতো না। আমি যে এত করে বলি যে ঠিক মতো খাওয়া দাওয়া করো, বিশ্রাম নাও, তা আমার কথা কি শোনো? সারাদিন শুধু এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ানো, সারা গ্রামের মানুষের চিকিৎসা আর উপকার। আমার মনের ভেতরে যে কত রকমের ভয় ঘুরপাক করে সেটা কি তুমি জানো? আল্লাহ না করুক ওই মরণ রোগী চিকিৎসা করতে করতে তোমার যদি কিছু একটা হয়ে যায়। আরে বাবা, সামান্য একটু কাশি, সেইটা না তুমি কোথায় না কোথায় চলে গেলে। আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। তোমার খুব কষ্ট হচ্ছে না? আমি তাহলে সুলেমানকে বলি সোমনাথ দাদাকে একবার খবর দিয়ে নিয়ে আসবে। না না, থাক, দরকার নেই। তুমি বরং আমার জন্য একটু কুচি কুচি করে আদা আর একটু মধু নিয়ে আসো, খেলেই ঠিক হয়ে যাবে। যাও। পেয়ারাকে তো কোনোভাবে বুঝিয়ে দিলাম, কিন্তু আমার হাতে তো আজ বেশি সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। তোমরা কি শুধু কথাই বলবে না আমাকে কিছু দেবে? কি দেবো বল, তোর কি চাই? আমার মাছের মাথাটা কই? এই নাও তো তোমার মাছের মাথা। আর একটা মাথা আছে না বৌমা, ওটা জামাই বাবাজিকে দাও। না না, আপনি আমাকে না, ভাইজান। না না, তুমি এবারে জামাই, ওকে দাও না ভাইজান, আপনি খান, দিন তো। দাও দাও দাও।
তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।